তো যখন ওনারা দেখতে পেলেন যে এই মামলা নিয়ে আমি ব্যাপকভাবে ফাইট করছি, উত্তেজনা করছি, তখন মিডিয়ার সামনেও কিন্তু আগের লয়াররা কখনো উপস্থিত হতে পারত না। তো তখন আমি এই মামলায় যুক্ত হলাম এবং প্রথম যখন আমি মিডিয়ার কাছে গেলাম, আমার মনে হয় একজন সাংবাদিক এসে একবারে সুপ্রিম কোর্টের পিছনের দরজার কাছে গিয়ে আমার এক কোনায় দাঁড়িয়ে মোবাইলে আমার ক্লিপটা নিল মামলা সম্পর্কে। আমি বললাম, আমি এখানে দেবো কেন, আমি বাইরে যাবো। না, বাইরে নেওয়া যাবে না। তাহলে সেই অবস্থাতে ক্লিপটা বলে আমি বাকিদেরকে বুঝিয়ে দেব। তারপরে দ্বিতীয় দিন আমি বললাম যে নো, আমি বাইরে যেখানে সাংবাদিকদের স্ট্যান্ড আছে আমি সেখানে দেখতে পেলাম 5-6 জন সাংবাদিক তাদের মাইক্রোফোন এবং ক্যামেরা নিয়ে দাঁড়ানো আছে। সেই মুহূর্তে আমি কথা বলেছি। তারপরে প্রেসে সমস্ত জিনিসটাই প্রেসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ইউনূস সাহেবের বিপক্ষের সমস্ত বক্তব্যগুলি কিন্তু এস্টাবলিশড ছিল। তারপরে ক্রমান্বয়ে আমি ব্রিফিং দিয়ে 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 জিনিসটাকে পরবর্তীতে আরেকটা বিপরীতমুখী পজিটিভ ধারণার মধ্যে আমি এটা নিয়ে এসেছি। ধীরে ধীরে আমি বক্তব্য দিয়ে এবং ব্রিফিং দিয়ে, আইনের ব্যাখ্যা দিয়ে সমস্তগুলি জিনিস আমি পজিটিভ আনলাম। বিশেষ করে প্রথম লেবার কোর্টের মামলাটা করা হলো যে উনি কেন শ্রমিকদেরকে স্থায়ী করলো না এবং তাদের অর্জিত ছুটি দিল না এবং তাদের পার্টিসিপেশন ফান্ড দেওয়া হলো না, এই তিনটা। অথচ লেবার কোর্টের আইনেই আছে যে 6 মাস পার হয়ে গেলে সে ডিম টু বি পার্মানেন্ট, অটোমেটিক্যালি পার্মানেন্ট, তাহলে তো সে পার্মানেন্ট হয়ে গেছে, এখানে তার ফেলিওর বলে কিছু নাই। অর্জিত ছুটির বেলায় বলা আছে 117, সাবসেকশন 17-তে বলা আছে, 117 বলা আছে অর্জিত ছুটির জন্য শ্রমিককে অ্যাপ্লাই করতে হবে মালিকের কাছে। যদি কোনো কারণে মালিক সেটা দিতে অক্ষম হয়, তাহলে এই অর্জিত ছুটিটা তার অরিজিনাল অর্জিত ছুটির সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে তো এখানে কোনো অপরাধ নাই, বিকজ ইট ইজ অলরেডি জয়েন্ট ইন ইস। তারপরে বলা হচ্ছে তাকে কেন WPPF 5% মোট নেট ইনকামের 5% কেন দেওয়া হবে না। সেইখানে বলা হচ্ছে না দেওয়ার কারণে এটাকে অপরাধ হিসাবে ধরলো। অথচ এই 234-এর পরে 236-এ বলা আছে যদি কোনো কারণে মালিক পক্ষ অর্জিত তার এই 5% দেওয়া না হয়, তাহলে সরকার ওই কোম্পানিকে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে টাকাটা জমা দিতে হবে। তারপরে সেকেন্ড টায়ারে বলা হচ্ছে যদি তিনি ব্যর্থ হন ওই কোম্পানি, তাহলে তাকে আপনার 1 লক্ষ টাকা জরিমানা করা হবে, আর প্রতিদিনের জন্য 5,000 টাকা করে জরিমানা করা হবে এবং 1 মাস পর্যন্ত এই জরিমানা অব্যাহত থাকবে। তারপরও যদি তিনি ব্যর্থ হন তাহলে ডবল হবে, এটা পাবলিক রিকভারি অ্যাক্ট অনুযায়ী এটা আদায় হবে। তাহলে এটা অপরাধ না, কারণ এটা রিমেডি তো দেওয়া আছে। তো এগুলি কোনোটি অপরাধ না, কিন্তু এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন আমি এটা পাবলিকলি তুলে ধরলাম, আইনটাকে ব্যাখ্যা করে দিলাম, তখন সবাই দেখলো আরে সত্যই তো, এখানে তো কোনো অপরাধ নাই যেটাকে অপরাধ বলতেছে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এই অপরাধগুলির বিচার যেটা করেছে লেবার আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 6 মাস এবং 5,000 টাকা জরিমানা, সেটা হচ্ছে 303-এর ম। সেখানে বলা হচ্ছে যদি কোনো নথিপত্র উপস্থাপন না করে, সংরক্ষণ না করে, ডাকামাত্র না দেওয়া হয়, এইটার জন্য শাস্তি। কিন্তু এইখানে তো নথিপত্র নিয়ে তো কোনো অভিযোগ আনা হয় নাই, অথচ এইটাতেই শাস্তি দিল 6 মাসের এবং ইয়াতে। আর 307 হচ্ছে বলা হচ্ছে কোনো অপরাধ সম্পর্কে যদি কোনো ধারায় কোনো যদি এটা অপরাধ হয়েছে কিন্তু দ্বন্দ্ব না থাকে তাহলে আসবে। তো এইখানে তো 307ও আসে নাই। তো এইভাবে শাস্তিটা দেওয়া হলো, যেটা পরবর্তীতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল খালাস করলো। তো এই জিনিসটা আমি তুলে দিলাম। আর এইটার বিপক্ষে যে জিনিসটা হলো, সেখানে কি করলো, এই যে আপনার অ্যান্টি কারাপশন কমিশনের মামলাটার উৎপত্তি কী ভালো হলো, এটাও কিন্তু একটা
ভিন্ন প্রক্রিয়া, হাস্যকর প্রক্রিয়া উৎপত্তি হলো। কীভাবে উৎপত্তি হলো? 106 জন শ্রমিক লেবার কোর্টে মামলা করলো, কেন আমাকে আমার অর্জিত ছুটি দেওয়া হবে না। সিভিল মামলা করলো, ট্রেড ইউনিয়নেও মামলা করলো। এই মামলাগুলি পেন্ডিং থাকা অবস্থায় এইটাকে গোপন করে ট্রেড ইউনিয়ন এসে হাইকোর্টে একটা মামলা করলো, কোম্পানি কোর্টে, যে এই গ্রামীণ টেলিকমকে অ্যাবলিশ করে লিকুইডিটর নিয়োগ করে আমাদের টাকা দেওয়া হোক। অর্থাৎ এই কোম্পানিটাকে অ্যাবলিশ করে সরকারের হাতে নিয়ে যাওয়া। তো এখন এই বিষয়টা তো সিভিল কোর্টেই পেন্ডিং আছে, মানে লেবার কোর্টের। এটাকে গোপন করে হাইকোর্ট তো এটা নিতে পারে না, এবং হাইকোর্ট নেয় নাই। প্রথমবার শুধু নোটিশ দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখা গেল দ্বিতীয় দিন, মানে মামলার দ্বিতীয় ডেটে অ্যাটর্নি জেনারেল এসে মামলায় বাদী পক্ষে হাজির হলো। মামলা কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। সরকার আরেকজন পার্টি, কলকারখানা অধিদপ্তর এবং ডক্টর ইউনূস এবং অন্যরা। তো সরকারের বিরুদ্ধে তো অ্যাটর্নি জেনারেল জ্বালাতে পারে না। তিনি আসার পরে লিকুইডিটরের অ্যাপয়েন্টমেন্ট কেন দেওয়া হবে না, পাবলিকলি নোটিশ পত্রিকায় ছাপানো হলো। যখন এটা দেখলো যে এই অর্ডার হয়ে গেল, তখন গ্রামীণ টেলিকম বলল যে ভাই তোমরা আসো, আমার কোম্পানি লিকুইডিটর করার পরে আইনে না পাইলেও আমরা তোমাকে দিয়ে দিই লেবার কোর্টের প্রতি সম্মান থেকে। তখন তারা একটা সমঝোতা চুক্তি করল। এই সমঝোতা চুক্তি করতে গিয়ে দেখা গেল শ্রমিকদের পাওনা হবে 1 থেকে 1.5 কোটি টাকা। কিন্তু এখানে গ্রামীণ টেলিকম কিন্তু এই উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত না থাকা অবস্থায় এই শ্রমিকরা গ্রামীণ টেলিকমে যোগদান করার পূর্বেই গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা অর্থ গ্রামীণ ফোনে বিনিয়োগ ছিল। অর্থাৎ গ্রামীণ ফোনের 34.2% শেয়ার গ্রামীণ টেলিকমের। তো ওইটার বাৎসরিক আয় প্রায় 1,000-1,500 কোটি টাকা। তো তারা 10 বছরে 2011 থেকে 2022 পর্যন্ত, 2010 থেকে 2022 পর্যন্ত চাইছে। তখন সরকারের, তৎকালীন সরকারের প্ররোচনায় বলল যে ওইটার টাকাও 5% দিতে হবে। এই কারণে এই টাকাটা দাঁড়িয়ে গেল 437 কোটি টাকা। এটা কিন্তু পাবলিক জানে না কেন এত হলো। 437 কোটি টাকা কি 5%-এর হয়? তো এটা হচ্ছে যে গ্রামীণ টেলিকমের যে ইনকামটা, ওই ইনকামটার 5% ধরে এই টোটালটা মিলে হয়ে গেল 437 কোটি টাকা। তখন এটা নিয়ে এগ্রিমেন্ট হয়ে গেল 437 কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলল, হাইকোর্ট বলল, তোমরা যখন এগ্রিমেন্ট করে ফেলছো সুতরাং মামলা চালানোর দরকার নেই, মামলা ডিসমিস করে দিল। ডিসমিস করার পরে অ্যাটর্নি জেনারেল এসে আবার একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলল আমার নামটা এই মামলা থেকে বিলুপ্ত করা হোক, অ্যাজ ইফ আই ওয়াজ নট ইন দ্য কেস। কী ধরনের? এবং কোর্ট অর্ডার দিলেন। দেওয়ার পরে তখন হিসাবে দেখা গেল যে এখানে ক্যালকুলেশন হিসাবে এটা 437 না হয়ে এটা 409 হবে কোটি টাকা। কারণ ওই একটা হিসাব 6 মাস পূর্ণ না হইলে এটা হবে না। যেহেতু অর্ডারটা হয়েছে এপ্রিল মাসে, সুতরাং 6 মাস পূর্ণ হয় নাই, তাহলে এটা হবে 409। শ্রমিকরা মেনে নিলেন। মেনে নেওয়ার পর তখন তারা বলল যে দেখেন আমরা যে মামলা করেছি এই যে 106টা, এবং এতদিন থেকে 2017 সাল থেকে লেবারের সাথে আমার ওই লয়ারদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল, একটা লিখিত আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদেরকে আমরা 5% টাকা দেব যেটা আমরা পাবো। আর ট্রেড ইউনিয়ন যে মামলাটা চালাবে তার জন্য 1%, তাহলে 6%। এই 6% টাকা 437 কোটি টাকার হিসাবে তখন আসে 26 কোটি টাকা। তখন তারা বলল যে না, আমরা বললাম যে না 409 কোটি। তখন বলছে যে না 409 কোটি হিসাবে যেটা দেওয়া হয়েছে, বলতেছে এখানে 1,65,00,000 কত দেওয়া নাই। তখন এটা দ্বিতীয়বার প্রেশার ক্রিয়েট করে তাহলে এটা দেওয়া হলো। এখন এটাকে বলতেছে এই যে টাকাটা দিল, এটা দিল কি লেবার আইন অনুযায়ী মালিকের 2 জন, শ্রমিকদের 2 জন, ট্রেড ইউনিয়নের 2 জন মিলে একটা বোর্ড গঠন করবে। তো এটার বলে ট্রাস্টি বোর্ড, 235 ধারা লেবারের। তো যেহেতু মামলা লেবার কোর্টের ছিল না,
এখানে আসলো, তাহলে এটা সমঝোতা চুক্তি সেটেলমেন্ট এগ্রিমেন্টের যে কমিটি হলো তার একটা অ্যাকাউন্ট করলো, ওই অ্যাকাউন্টে টাকাটা জমা দিল। যখন কোম্পানির অ্যাকাউন্ট থেকে সেটেলমেন্ট অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেল, তার দায়িত্ব শেষ হয়ে গেল। ওই সেটেলমেন্ট এগ্রিমেন্ট থেকে তারা 164 জনের মধ্যে 168 জনকে, 68 না যায় 168 বা জনকে, 8 জন বাদে সবাইকে টাকাটা দিয়ে দিল বাই চেক। সম্পূর্ণ টাকা শ্রমিকদের চলে গেল, ওই 6%টা কেটে। তো এখন বলল যে তুমি যে তার অ্যাকাউন্টে টাকাটা দিছো তুমি আত্মসাৎ করছো, আর ওই যে তাদেরকে আবার পরবর্তীতে 1% যে তারা মানে না সেটা দিছে, এটা ঘুষ দিছে। এই হচ্ছে অ্যান্টি কারাপশনের কমিশনের কথা। আর যে জিনিসটা হয়েছে যে লেবার ট্রেড ইউনিয়নে যাওয়ার পরে তারা মনে করলো তারা নিজেরা কিছু ব্যবসা করবে, শ্রমিকরা মিলা তারা রিজাইন দিয়ে দিচ্ছে, কারণ তা তো কোটিপতি, একটা ড্রাইভার পেয়ে গেছে 5 কোটি টাকা। ইন এডিশন টু তার অর্জিত ছুটির টাকা, তার পেনশনের টাকা, তার সমস্ত কিছু মিলা পাওয়ার পরও সে 5 কোটি টাকা পেয়ে গেছে। সে তো এখন কোটিপতি, সে তো এখন শ্রমিকের চাকরি করবে না, এভরিবডি গেভ রিজাইন। তখন তারা মনে করলো তারা নিজেরা একটা ব্যবসা করবে, করে তারা নিজেরাই, এটা তার কোম্পানির সাথে রিলেশন না, তারা তাদের ওই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং 3 জনের ফান্ডে 3 কোটি টাকা করে 9 কোটি টাকা তারা জমা রাখছে। তো এটাকে বলতেছে তুমি এটা করছো, করে এই মামলাটা বলা হলো তুমি করছো, মিথ্যা দলিল তৈরি করছো, সমঝোতা এগ্রিমেন্ট অন দি গাইডেন্স অফ দি হাইকোর্ট এবং অ্যাকসেপ্টেড বাই হাইকোর্ট, এটাকে তুমি মিথ্যা দলিল কিভাবে বলো? এটা তো হতে পারে না, এটা ওটার উপরে হাইকোর্টের অর্ডারে রয়ে গেছে। তারপরে সমস্ত কিছু এইভাবে মামলাটা হলো। এই মামলাটার পক্ষ থেকে এই সম্পর্কে তখন জনগণের কাছে একটা ভুল ধারণা ছিল। তো আমি এই মামলাটাতে জড়িত হয়ে তাদেরকে সাক্ষী, লেবার কোর্ট সমস্ত কিছু জেরা করে এবং আপনাদের মাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে সমস্ত জাতির কাছে প্রকৃত বিষয়টা তুলে ধরতে পেরেছিলাম। এবং এটা যে আসলে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান কোনোভাবেই এগুলিতে জড়িত না, এটা বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম।